একটা বিধবা মেয়ের সাথে আমার একমাত্র ভাতিজার বিয়ে দিল তুমি। তোমার কি বুদ্ধিভ্রষ্ট হয়েছে? এই মেয়ের স্বামী বিয়ের একদিনের মাথায় মারা গিয়েছে, এমন একটা অপয়া মেয়ের সাথে আমার ভাতিজার বিয়ে দিল কোনো সাহসে? গিয়েছিলে তো এই মেয়ের বিয়ে খেতে আর নিজের পুত্রবধূ করে নিয়ে আসলে। ক্ষোভে কথাগুলো বললেন মিসেস কোকিয়া বেগম। নাদিয়া বেগম ইতস্তত করে বললেন, উফ অফ, আস্তে কথা বলো কোকিয়া, সিরাত শুনে ফেলবে। মেয়েটা অনেক কষ্ট পাবে কথাগুলো শুনলে। কোকিয়া বেগম বিরক্তকর মুখমণ্ডল নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াল। প্রচণ্ড বিরক্ত নিয়ে বলল, শুনলে শুনবে, ভুল কিছু তো বলিনি। তোমাকে বোকা বানিয়ে ঘাড়ে চেপে বসেছে, একেবারে বউ হয়ে আসলো এই বাড়িতে। কোকিয়া বেগমের কথা শুনে খুবই বিরক্ত হলেন নাদিয়া বেগম। গম্ভীর কণ্ঠে বললেন, এসব আবোলতাবোল কথা কেন বলছ? আর সিরাতের মতো ছিলানা এই বিয়েতে। ও তো আহনাফকে বিয়ে করতে রাজিই হতে চাইছিল না, পরে ওর বাবার কথা রাখতে এই বিয়েতে রাজি হয়। তোমাকে আমার কিছু বুঝাতে হবে না, সবই এই মেয়ের বুদ্ধি। ইচ্ছে করে প্রথমে রাজি হয়নি, জানি কেউ একে দোষারোপ করতে না পারে। আমি কি বুঝি না চালাকি? নাদিয়া বেগম পুনরায় গম্ভীর কণ্ঠে বললেন, সবাইকে নিজের মতো মনে করো না। তুমি এখন যেতে পারো, তোমার এখানে আর কোনো কাজ নেই। কোকিয়া বেগম রেগে গেল নাদিয়া বেগমের কথায়। ভালো করে নিজের অপমানটা বুঝতে পারল, কিন্তু কিছু বলল না আর। হাত থেকে ফুলের ডালাটা বিছানার উপর রেখে রুম থেকে চলে আসল। কোকিয়ার যাওয়ার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ত্যাগ করল নাদিয়া বেগম। নাদিয়া আর কোকিয়া বেগম মিলে রুম ফুল দিয়ে সাজাতে ছিল। নাদিয়া বেগম ফুলের ডালাটা হাতে নিয়ে উঠে দাঁড়াল। ডালাটা বারান্দায় রেখে ভিতরে আসল। রুমে আসতেই দেখল অন্যমনস্ক হয়ে সিরাত দাঁড়িয়ে রয়েছে। নাদিয়া বেগম সিরাতের কাছে এগিয়ে গেল। সিরাত এত সময় ওয়াশরুমে ছিল, কিন্তু কোকিয়া বেগমের সব কথাই তার কর্ণকুহর হয়েছে। হঠাৎ মাথা কারো স্পর্শ, সিরাত চমকে উঠল। নাদিয়া বেগম পরম স্নেহে সিরাতের মাথায় হাত বুলাতে বুলাতে হেসে বললেন, ভয় কেন পাচ্ছ মা? ভয়ের কিছু নেই, আমি আছি তো। মুহূর্তেই চোখ ছলছল করে উঠল সিরাতের। আজ পর্যন্ত এখনো কেউ তাকে বলেনি ভয়ের কিছু নেই, আমি আছি তো। শুধুমাত্র আমি আছি তো পাশে, এই কথাটাই অনেক যথেষ্ট মনের সাহস জোগাতে, মনে ভরসা সঞ্চয় করতে। কিন্তু এই কথাটা অনেক দুর্লভ লাইন, সহজে শুনতে পাওয়া যায় না। যদি যেত তাহলে হয়তো জীবনের কঠিন সময় অনেক সহজে পাড়ি দেওয়া যেত। সিরাতের ভাবনায় ছেদ ঘটিয়ে নাদিয়া বেগম বললেন, চলো বিছানায় বসবে। নাদিয়া বেগম সিরাতকে বিছানায় বসিয়ে বলল, তুমি বসো মা, আমি এক্ষুনি আসছি। সিরাতকে বসিয়ে রেখে নাদিয়া বেগম নিচে চলে গেলেন। সিরাত চুপচাপ বসে ভাবতে লাগল, নাদিয়া বেগম কত সহজে তাকে আপন করে নিয়েছে। শুধুমাত্র 2 দিনের আলাপে নিজের ছেলের বউ করে নিয়ে আসলেন। কিন্তু বিয়ের মধ্যে যে করুণাও রয়েছে, সে তো কখন চায়নি করুণার পাত্রী হতে। তাহলে ভাগ্য কেন তাকে বাধ্য করল করুণার পাত্রী হতে? হয়তো ভাগ্য নিষ্ঠুর। সবসময় নিষ্ঠুরতার পরিচয় দেওয়া তার কাজ। মানুষ যা করতে চায় না, ভাগ্যের পরিহাস তাকে বাধ্য করে তা করতে। আজকে সিরাতের বিয়ে ছিল আদনানের সাথে। আদনান নিজ থেকে বিয়ের প্রস্তাব দেয়। সিরাতে আগে একটা বিয়ে হয়েছিল। বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে, কিন্তু বিয়ের পর দিনই অ্যাক্সিডেন্টে মারা যায় তার স্বামী। সাথে সাথে নতুন বউয়ের তকমা থেকে বিধবার তকমা লাগে তার গায়ে।
সব জেনেই আদনান তাকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু বিয়ের আসরে এই কথা তার মা জেনে বিয়েতে অস্বীকার করেন তিনি, আর আদনানও কোনো কথা না বাড়িয়ে বিয়ের আসর থেকে চলে যায়। ভরা বিয়ের আসরে কটু কথার পাত্রী হয় সিরাত। সবার অপমানের হাত থেকে বাঁচাতে তখনই নাদিয়া বেগম এসে নিজের ছেলের জন্য বিয়ের প্রস্তাব দেয়। সিরাত প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে চাচার কথা রাখতে বিয়েতে রাজি হয়। হঠাৎ রুমে প্রবেশের আভাস বুঝতে পেরে সিরাত দরজার পানে তাকায়। নাদিয়া বেগম হাতে খাবারের প্লেট নিয়ে ভিতরে প্রবেশ করছে। সিরাতের পাশে বসে ভাত মেখে তার সামনে ধরল। সিরাত শুধু থমকে সেদিকে তাকিয়ে রয়েছে। নাদিয়া বেগমের ব্যবহারে সিরাত ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে। অল্প সময়ে অনেকটা আপন করে নিয়েছেন তিনি সিরাতকে। নাদিয়া বেগম চোখে ইশারায় সিরাতকে খেতে বললেন। সিরাত খাবার মুখে নিয়ে খেতে লাগল। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মনে। খাবারে এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছে আজ সে। এই খাবারের ভিতর লুকায়িত রয়েছে মাতৃস্নেহ, যে স্নেহ পাওয়ার জন্য এতদিন তার মন আফসোস করত। যদি তারও মা বেঁচে থাকতে তাহলে তাকেও হয়তো তার মা মুখে তুলে খাইয়ে দিত। আজ অনেক বছর পর মাতৃস্নেহের ছোঁয়া পেল। সিরাত ছোট থাকতে তার বাবা মারোর অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে চাচার বাসায় বড় হয়েছে সে। চাচার ভালোবাসা আর চাচির অবহেলার পাত্রী হয়ে তার বড় হওয়া। এই রোড অ্যাক্সিডেন্ট তার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিল। সবে ওটি থেকে বের হল আহনাফ। নিজের কেবিনে এসে গায়ের এপ্রন খুলে চেয়ারের উপরে রাখল। চেয়ারে বসে টেবিলে হাত রেখে তার উপর মাথা নুইয়ে রাখল। মাথা ভার হয়ে রয়েছে তার। ফোনের আওয়াজে মাথা তুলে ফোনের দিকে তাকাল। সে জানে এখন তার মা ফোন দিয়েছে। আহনাফ ফোন কেটে দিয়ে উঠে দাঁড়াল। হাতে এপ্রনটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। সিরাত পরনের ভারী বেনারসি পাল্টে নরমাল সুতির শাড়ি পরেছে। গরমে অস্বস্তি হচ্ছিল তার অনেক। মাথা যন্ত্রণায় মরে যাওয়ার উপক্রম তার। শরীর যেন ছেড়ে দিচ্ছে তার। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 12টা বাজে 15 মিনিট। তার যার সাথে বিয়ে হয়েছে সেই ব্যক্তির নাম আহনাফ। শুধু এইটুকু জানে সিরাত। তাকে এখনো দেখেনি সিরাত। বিয়ের সময় তার পাশে বসেছিল অনেক সময়, কিন্তু তার দিকে তাকানো হয়নি সিরাতের। এই বাসায় আসার সাথে সাথে বেরিয়ে গিয়েছে আহনাফ। নাদিয়া বেগম বললেন তার জরুরি কাজ আছে তাই গিয়েছে। সিরাত বিছানায় গা হেলিয়ে দিল। আর বসে থাকা সম্ভব হচ্ছে না তার পক্ষে। বিছানায় শুতেই নিজের অজান্তে ঘুমিয়ে পড়ল সিরাত। কিছুক্ষণ পর আহনাফ দরজা খুলে ভিতরে প্রবেশ করল। রুমে আসতেই চোখ গিয়ে পড়ল সিরাতের দিকে। বাহিরে ঠান্ডা হাওয়া বইছে। হয়তো ঝড় উঠবে। রুমের জানালা খোলা। বাহিরের বাতাস রুমে ঠান্ডা আবহাওয়া তৈরি করছে। স্নিগ্ধ এক ঘুমন্ত রমণীর দিকে তাকিয়ে রয়েছে আহনাফ। সেই তাকানো বেশি সময় স্থায়ী হল না। আহনাফ সিরাতের থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে নিজের দিকে তাকাল। আধ ভেজা হয়ে রয়েছে সে। দ্রুত কাবার্ডের কাছে গিয়ে নিজের জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হল আহনাফ। পরনে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার। টাওয়াল চেয়ারে মেলে দিয়ে রুমের জানালা বন্ধ করল। মনস্থির করল সোফায় ঘুমাবে সে। বিছানার কাছে এগিয়ে গেল বালিশ নিতে। সিরাতের অপর পাশে বালিশ রাখা। আহনাফ একটু ঝুঁকে বালিশ নিতে গেল। সঙ্গে সঙ্গে সিরাতের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই আহনাফকে দেখে চিৎকার করল। আহনাফ চমকে সোজা হয়ে দাঁড়াল। সে পুরো থমকে গেল। সিরাত উঠে বসে যা বলল তা শুনে আহনাফ পুরো অবাক।
কে কোথায় আছো? বাসায় ডাকাত পড়েছে, কেউ আমাকে বাঁচাও। আহনাফ সিরাতের কথা শুনে বালিশ হাতে থমকে দাঁড়িয়ে রয়েছে। সিরাতের কথায় আহনাফ পুরো থ। সিরাতের কথা বোধগম্য হচ্ছে না তার। রুমে ডাকাত দেখল কোথায়? সিরাতের আহনাফের হাতের বালিশের দিকে তাকিয়ে বলল, ডাকাত আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে নিয়েছিল। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। আহনাফ বুঝতে পারল সিরাত তাকেই ডাকাত বলছে। কথাটা বোধগম্য হতেই আহনাফের মুখে রাগ ফুটে উঠল। চোয়াল শক্ত করে বলল, এই মেয়ে আমাকে তোমার ডাকাত মনে হয়? আহনাফের এমন কণ্ঠে হালকা কেঁপে উঠল সিরাত। হুঁশ ফিরল তার। হঠাৎ চোখ খুলে আহনাফকে এভাবে দেখে যা মাথায় আসছে তাই বলে ফেলেছে সিরাত। আহনাফের মুখের দিকে স্থিরদৃষ্টি নিক্ষেপ করল। না, একে দেখে তো ডাকাত মনে হয় না। ডাকাত দেখতে তো আরো ভয়ানক। ডাকাতদের বড় বড় গোঁফ থাকে, কিন্তু এর তো তেমন গোঁফ নেই। ডাকাত যদি না হয় তাহলে কে? পরিচিত তো না। এত রাতে রুমে অপরিচিত কাউকে দেখে খুব অস্বস্তি লাগছে তার। সিরাত প্রশ্নাত্মক কণ্ঠে বলল, আপনি কে? এত রাতে এই রুমে আসার সাহস কি করে হলো আপনার? আহনাফ ভ্রু কুঁচকে সিরাতের দিকে তাকিয়ে বলল, আমার রুমে বসে আমাকেই জিজ্ঞেস করছো রুমে আসার সাহস কি করে হলো আমার? সিরাত অবাক নয়নে তাকিয়ে বলল, এটা আপনার রুম। আহনাফ বিরক্ত নিয়ে বলল, কোনো সন্দেহ আছে? সিরাত আনমনে বলল, হ্যাঁ। আহনাফ এক ভ্রু উঁচু করে সিরাতের দিকে তাকাল। সিরাত আহনাফের তাকানো দেখে নির্বিকার কণ্ঠে বলল, আপনি আহনাফ? আহনাফ কিছু বলল না। বালিশ হাতে নিয়ে সোফার কাছে গেল। সোফার উপর বালিশ রেখে বেডের কাছে গিয়ে পাশের দেয়ালে লাইটের সুইচ অফ করল। বেডের পাশে সাইড টেবিলের উপর রাখা টেবিল ল্যাম্প জ্বালাল। টেবিল ল্যাম্পের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে রুমের ভিতর। সিরাত একদৃষ্টিতে তাকিয়ে আহনাফের কর্মকাণ্ড দেখছে। আহনাফ সোফায় গিয়ে শুয়ে পড়ল। সিরাত স্থির হয়ে বসে রয়েছে। আহনাফ চোখের উপর হাত ভাঁজ করে রেখে বলল, শুধু নাম জেনেই একজনকে বিয়ে করলে? এখন আমার জায়গায় অন্য কেউ আমার পরিচয় দিল তাকেই আমি বলে বিশ্বাস করতে? এখনো মানুষ এতটা কিভাবে বোকা হয়? তোমার মতো বোকা আর বিরক্তির মানুষের জন্য সমাজে যত ঝামেলা। আহনাফের কথা শুনে নিজের অজান্তেই চোখ বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। আহনাফ পুনরায় বলে উঠল, আর হ্যাঁ, প্রতিদিন আমি সোফায় ঘুমাতে পারব না। সপ্তাহে 4 দিন তুমি আর 3 দিন আমি সোফায় ঘুমাব। আর আমার উপর নিজের কোনো অধিকার দেখাতে আসবে না। আমি আমার মতো আর তুমি তোমার মতো থাকবে। সিরাত কিছু বলল না। নীরবে অশ্রুবিসর্জন দিচ্ছে। ক্লান্ত থাকায় আহনাফ দ্রুত ঘুমিয়ে পড়ল। সিরাত বসে বসে জীবনের সমীকরণ মিলাচ্ছে। তার জীবনে কত কিছু হয়ে গেল। প্রত্যেক মেয়েরই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, তারও ছিল। নিজের একটা সংসার হবে। কিন্তু এই সংসারে তাকে হয়তো সারা জীবন করুণার পাত্রী হয়ে থাকতে হবে। আর ভাবতে পারছে না কিছু, প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। বিছানায় গা মেলে দিল সিরাত। চোখ বন্ধ করে রেখেছে। চোখ বন্ধ করতেই ঘুমিয়ে পড়ল সিরাত। ভোরের আলো ফুটেছে, কিছু সময় হয়েছে। এখনো পুরোপুরি আলো ফুটেনি। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ। সিরাতের ঘুম ভেঙে গিয়েছে আজানের শব্দে। উঠে বসল। নামাজ পড়ার জন্য অজু করতে চলে গেল। অজু করে এসে জায়নামাজ খুঁজতে লাগল। রুমে চারদিকে চোখ বুলাল। দৃষ্টি স্থির হল ওয়ার্ড্রোবের উপর, সেখানে জায়নামাজ ভাঁজ করে রাখা রয়েছে।
সিরাত ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। জায়নামাজ হাতে নিয়ে নিচে বিছিয়ে নামাজ পড়া শুরু করল। নামাজ শেষ করে যথাস্থানে গুছিয়ে রেখেছে জায়নামাজ। ধীর পায়ে এগিয়ে গেল বারান্দায়। বারান্দায় অনেক জাতের ক্যাকটাসের গাছ রয়েছে। ক্যাকটাসের সৌন্দর্য অতুলনীয়। ক্যাকটাসের সৌন্দর্যে বিমোহিত হয়ে বাড়ির কোণে ঠাঁই দেয়। কিন্তু এর সৌন্দর্যে বিমোহিত হয়ে স্পর্শ করলে এটি তার ভয়ানক রূপ দেখায়। শরীর অসংখ্য কাঁটায় ভর্তি। এর সৌন্দর্য শুধু দূর থেকে উপভোগ করা যায়। ক্যাকটাস হচ্ছে কাইরিওফাইলেন্স বর্গের ক্যাকটেসিয়ায় পরিবারের উদ্ভিদ। এই উদ্ভিদের রয়েছে পানি সংরক্ষণের অসাধারণ ক্ষমতা। মরুভূমির প্রচুর উত্তাপ্ত আবহাওয়াতেও ক্যাকটাস পানি সংরক্ষণ করতে পারে বলে ক্যাকটাস 200 বছরের মতো বেশি সময় বাঁচতে পারে। ক্যাকটাস ঘরের ভেতরে টবে লাগানো হলে 10 থেকে 40 বছর বেঁচে থাকতে পারে। বারান্দায় ভিন্ন টবে ভিন্ন ভিন্ন ছোট সাইজের ক্যাকটাস গাছ লাগানো রয়েছে। সিরাত দেয়ালে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল। তার দৃষ্টি বাহিরের দিকে স্থির। বাহিরে এক স্নিগ্ধ পরিবেশ, স্নিগ্ধ বাতাস। সিরাত চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল, আবার ত্যাগ করল। এই সময়ের বাতাস স্বাস্থ্যের জন্য ভালো। সিরাত দেয়ালে মাথা ঠেকিয়ে বসে রইল। বাহিরের পরিবেশ দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম ভাঙতেই সিরাত চারদিক পর্যবেক্ষণ করে বুঝল সকাল হয়েছে, অনেক সময় হয়ে গেছে। দ্রুত উঠে রুমে চলে আসল। সোফায় আহনাফ নেই। রুমের কোথাও নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7:25। সিরাত রুম থেকে বের হওয়ার জন্য দরজার কাছে যেতেই কারো সাথে ধাক্কা খেল। তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। সিরাত চোখমুখ খিচে উপরে তাকিয়ে দেখল আহনাফ কপালে সরু ভাঁজ ফেলে তার দিকে তাকিয়ে রয়েছে। গম্ভীর কণ্ঠে আহনাফ বলল, গাধা নাকি তুমি? দেখে চলতে পারো না? সিরাত উঠতে উঠতে বিরক্ত নিয়ে বিড়বিড় করে বলল, আমি না হয় দেখে চলতে পারি না, আর আপনি নিজে অন্ধের মতো চলতেছিলেন কেন? আহনাফের ঠিকই কর্ণকুহর হয়েছে সিরাতের কথাগুলো। কপালে আরো সূক্ষ্ম ভাঁজ ফেলে বলল, কি বললে? সিরাত আহনাফের দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, কিছু না। আহনাফ কিছু বলতে যাবে কিন্তু ফোন আসতে কিছু বলল না। ফোন কানে দিয়ে কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। সিরাত আহনাফের যাওয়ার পানে তাকিয়ে রইল। আহনাফের পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট, ফর্মাল ড্রেস। আহনাফ দেখতে ফর্সা, তার উপর গালে চাপ দাড়ি। দেখতে সুন্দর হলে কি হয়েছে? ব্যবহারে ভয়ানক। যত সময় দেখলাম শুধুই মেজাজ ক্যাকটাসের মতো। ক্যাকটাস যেমন দেখতে সুন্দর তেমন ধরতে গেল কাটা ফুটে, আর উনিও তেমন দেখতে সুন্দর কিন্তু কথা বললে কাটার মতো বলে। মি ক্যাকটাস। কথাগুলো আনমনে বলে বেরিয়ে গেল সিরাত। সিরাতকে সিঁড়ি বেয়ে নামতে দেখে নাদিয়া বেগম বললেন, আহনাফ কোথায়? সিরাত নাদিয়া বেগমের পাশে এসে দাঁড়িয়ে বলল, উনি ফোনে কথা বলছেন। আমি কোনো সাহায্য করব? নাদিয়া বেগম টেবিলে নাস্তা গুছিয়ে রাখতেছিলেন। সিরাত দিকে তাকিয়ে হাসি দিয়ে বললেন, তোমাকে কিছু করতে হবে না, তুমি বসো। সিরাত চুপ করে দাঁড়িয়ে রইল। নাদিয়া বেগম রান্নাঘরের দিকে তাকিয়ে কোকেয়া বেগমকে উদ্দেশ্য করে বললেন, জুসের জগটা নিয়ে আয় তাড়াতাড়ি। সিরাত নাদিয়া বেগমকে থামিয়ে বলল, আমি নিয়ে আসছি। বলেই সিরাত রান্নাঘরে চলে গেল। রান্নাঘরের যেতেই সিরাতের চোখ পড়ল কোকেয়া বেগমের দিকে। তিনি বিরক্তি নিয়ে সিরাতের দিকে তাকিয়ে আছেন।
সিরাত ইতস্তবোধ করল। অন্যদিকে তাকাতে থাকল। খেয়াল করল রোকায়া বেগমের হাত পাশেই জুসের জগ রাখা আছে। সিরাত ধীর পায়ে নিচের দিকে তাকিয়ে সেদিকে এগিয়ে গেল। জুসের জগ হাতে নিয়ে আর কোনো দিকে না তাকিয়ে দ্রুত বেরিয়ে আসলো রান্নাঘর থেকে। রান্নাঘর থেকে বের হতেই হাফ ছেড়ে বাঁচল। জুসের জগ এনে টেবিলের উপর রাখল। টেবিলের এক কোণে বসে আহনাফ ফোনে কিছু দেখছে আর নাস্তা করছে। নাদিয়া বেগম সিরাতকে গ্লাসে জুস ঢেলে আহনাফকে দিতে বলল। সিরাত একটা গ্লাসে জুস ঢেলে আহনাফের পাশে রাখতেই আহনাফ সিরাতের দিকে তাকাল। আহনাফের চোখে চোখ পড়তেই সিরাতে অস্বস্তি লাগল। দ্রুত চোখ সিরিয়ে অন্যদিকে তাকাল। নাদিয়া বেগম কিছু একটা বলতেই আহনাফ রাগে খাবার রেখে উঠে দাঁড়াল। আহনাফের এমন কাণ্ডে সিরাত কেঁপে উঠল। তোমার কথা রাখতে বিয়ে করেছি, এখন আর কোনো কিছু আমার পক্ষে করা সম্ভব নয় মা। মিসেস নাদিয়া বেগম গম্ভীর কণ্ঠে বললেন। বিয়ে যখন করলেই এখন সবার কাছে স্ত্রীর পরিচয় দিতে সমস্যা কি? আহনাফ বিরক্ত নিয়ে একবার সিরাতের দিকে তাকাল। আহনাফের বিরক্তিমাখা নজর সিরাতের চোখ পড়েছে। আহনাফ পুনরায় মায়ের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে গম্ভীর কণ্ঠে বলল, সবাইকে অনুষ্ঠান করে জানালেই স্ত্রীর পরিচয় পাওয়া যায় না। হয়তো সবাই জানবে এই মেয়েটা আমার স্ত্রী, তবে আমি মন থেকে কোনো দিন এই মেয়েকে স্ত্রী বলে মানতে পারব না। মেয়েটা বিধবা আর বিয়ের আসরে বিয়ে ভেঙে গেছে। সমাজে লোকলজ্জা থেকে বাঁচানোর জন্য এই বিয়েটা করছি শুধুমাত্র তোমার কথা রাখতে। এর থেকে বেশি কিছু আমার থেকে আশা করা বেকার। কথাগুলো বলেই টেবিলের উপর থেকে ফোন নিয়ে আহনাফ চলে গেল। আহনাফের কথাগুলো শুনে সিরাতের চোখ ছলছল করে উঠল। মিসেস নাদিয়া বেগমের মুখে হতাশার ছোপ। আসলে কি তিনি ভুল করলেন সিরাতের সাথে আহনাফের বিয়ে দিয়ে? মেয়েটাকে ভালো রাখার আশায় কি শেষ পর্যন্ত মেয়েটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিল? ভেবেছিল আহনাফ সিরাতকে বুঝতে পারবে, সিরাতকে সঠিক সম্মান দিতে পারবে, কিন্তু ছেলেটা যে সিরাতকে করুণার পাত্রী বানিয়ে দিল। নাদিয়া বেগম কোনো মুখে এখন সিরাতের সাথে কথা বলবেন। তিনি অনুতাপের চোখে সিরাতের দিকে তাকিয়ে কিছু বলতে নিতেই সিরাত বলে উঠল, উনি যখন চান না তখন কোনো অনুষ্ঠান করে আমাকে উনার স্ত্রীর পরিচয় পরিচিত করা লাগবে না। উনি আমাকে বিয়ে করেছেন, এটাই অনেক, আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার। কথাগুলো বলে স্নান হাসি দিল সিরাত। মন তার অসহ্য যন্ত্রণা দুমড়ে মুচড়ে যাচ্ছে, তবুও মুখে স্নান হাসি বজায় রেখে বলল, আমি উপরে রুমে যাচ্ছি। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়াল না, সিরাত দ্রুত উপরে চলে গেল। কোকিয়া বেগম চেয়ার টেনে বসে বললেন, আমাদের আহনাফের জীবনটা ধ্বংস করে দিল তুমি। নিজের মতো ছেলের উপর চাপিয়ে দিল, তাও এমন একটা অপয়া মেয়ের জন্য। নাদিয়া বেগম গম্ভীর চোখে কোকিয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, সিরাতের সাথে যা কিছু হয়েছে তাতে সিরাতের কোনো দোষ নেই। শুধু শুধু সিরাতকে দোষারোপ করা বন্ধ করো। কথাটা বলেই নাদিয়া বেগম উঠে চলে গেলেন। তারও আর খাওয়া হল না। সিরাত দেয়ালে হেলান দিয়ে বসে রয়েছে। চোখ দিয়ে তার অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে। উনি ঠিকই বলছেন, বিধবা মানেই এই সমাজে তাদের কোনো মূল্য নেই। বেঁচে থাকা তাদের জন্য তিততা। তার উপর আবার ভরা আসরে বিয়ে ভেঙেছে, যার কারণ আমি বিধবা। আমার আগে একটা বিয়ে ছিল। বিয়ে পরদিনই আমার স্বামী মারা যায়, যার জন্য সমাজ আমাকে দায়ী করে। সমাজের সবাই বলে আমি অপয়া, যার কারণে ভাগ্য এমন করছে আমার সাথে। উনি আমাকে বিয়ে না করলে হয়তো আমাকে সমাজের কথায় মরে যেতে হতো। উনি অনেক করছেন আমার জন্য।
আর কিছুর প্রয়োজন নেই আমার। তেমন ভাগ্য নেই আমার যে স্বামীর কাছে পূর্ণ সম্মান পাব। আমাকে বিয়ে করে সমাজে আমাকে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দিয়েছেন, এটাই অনেক। উনি না হয় মন থেকে স্ত্রীর সম্মান নাই বা দিতে পারল, এতে আমার কোনো দুঃখ নেই। কথাগুলো বলে হাত দিয়ে চোখের পানি মুছে নিল সিরাত। উঠে দাঁড়াল। ভাগ্য তার সাথে যতই নিষ্ঠুরতা করুক না কেন, সে আর কষ্ট পাবে না। নিজেকে ধাতস্থ করে বেডের দিকে তাকাল। বেডে শুকনো ফুলের পাপড়ি পড়ে রয়েছে। সিরাত বেডের দিকে এগিয়ে গেল। পাপড়িগুলো কুড়িয়ে নিজের আঁচলে রাখল, তারপর সেগুলো বারান্দায় রেখে দিয়ে আসল। তারপর রুমে এসে বেডে গুছিয়ে রাখল। রুম পুরো গোছানো। রুম দেখে বোঝা যাচ্ছে আহনাফ খুব পরিপাটি। সিরাত লাগেজ থেকে একটা শাড়ি বের করে গোসলে চলে গেল। নিজের কেবিনে বসে রিপোর্ট দেখতেছিল আহনাফ। পরনে সাদা এপ্রন। খুব মনোযোগ দিয়ে এক রোগীর রিপোর্ট দেখতে আছে আহনাফ। তখন তার কেবিনে কেউ প্রবেশ করল। চেয়ার টেনে আহনাফের সামনে বসে বলল, বলল, দেশের বিখ্যাত হার্ট সার্জন মি আহনাফ চৌধুরী, যে কিনা অল্প বয়সে বেস্ট হার্ট সার্জনদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এত নামকরা ব্যক্তির বিয়ের খবর কেউ জানে না। গোপনে বিয়ে করছে। আহনাফ চোখ তুলে সামনে তাকাল। তার সামনে এক হাস্যজ্জ্বল মেয়ে বসে রয়েছে, যার মুখে লেগে রয়েছে হাসির রেখা। আহনাফ নির্বিকার কণ্ঠে বলল, তুই এখানে? মেয়েটি জবাবে বলল, কেন, আমাকে দেখে খুশি? মেয়েটিকে থামিয়ে আহনাফ বলল, ফালতু কথা কম বলে যা জিজ্ঞেস করছি তাই বল। মেয়েটি হতাশা ভঙ্গিতে বলল, আজকে আসছি, আর এই হসপিটালে জয়েন করছি। আহনাফ চেয়ার থেকে উঠে দাঁড়াল। হাতে রোগীর রিপোর্ট নিয়ে বলল, আমাকে যেতে হবে রোগী দেখতে। বাসায় কি একসাথে যাবি? মেয়েটি হ্যাসূচক মাথা নাড়িয়ে বলল, হুমম। আহনাফ মেয়েটিকে নিজের কেবিনে অপেক্ষা করতে বলে চলে গেল। ঘড়িতে ৩টার কাঁটা ছুঁই ছুঁই। নাদিয়া বেগম ক্লান্ত দেহ সোফায় হেলিয়ে দিয়ে সিরাতকে ডাক দিল। নাদিয়া বেগমের কণ্ঠ শুনে সিরাত দ্রুত নিচে চলে আসল। নাদিয়া বেগম অনেক আগে একটা কাজের জন্য বের হয়েছিলেন। এই দুপুরের গরমে তিনি অনেক ক্লান্ত হয়ে গেছেন।
বাহিরে রোদের প্রখর অনেক। উনি কোথায় গিয়েছিলেন তা বাড়ির কাউকে জানানি। সিরাত এক গ্লাস পানি এনে দিল, তা এক মুহূর্ত দেরি না করে দ্রুত খেলেন তিনি। খালি গ্লাসটা সিরাতের হাতে দিয়ে বললেন, বুঝলে রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম। এই গরমে অনেক সময় জ্যামে আটকে পড়ে থাকতে হয়েছে, তাই আসতে দেরি হয়েছে। দুপুরে খেয়েছ? সিরাত নাসূচক মাথা নাড়াল। নাদিয়া বেগম ব্যস্ত হয়ে বললেন, এখনো খাওনি কেন? সকালেও তো কিছু খাওনি। সিরাত নাদিয়া বেগমে ব্যস্ত হতে দেখে শান্ত কণ্ঠে বলল, আসলে একা একা খেতে ইচ্ছে করছিল। ছিলাম। আর আপনিও তো সকালে কিছু খাননি। নাদিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন। সকাল যে কাণ্ড হলো, তারপর আর খাবার গলা থেকে কিভাবে নামে? সিরাতকে খাওয়ার জন্য বলতে গিয়েও বলতে পারেনি। সিরাতের সাথে কথা বলতে তার অনেক অনুতাপ বোধ কাজ করছে। এমন সময় কারো কণ্ঠ শুনে নাদিয়া বেগম আর সিরাত পিছনে ফিরে তাকাল। দরজার সামনে এক বয়স্ক লোক দাঁড়িয়ে বলল, এক গ্লাস ঠান্ডা পানি পাওয়া যাবে মা? তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে অনেক। নাদিয়া বেগম আশ্বাস দিয়ে বললেন, অবশ্যই রহিম চাচা, আপনি ভিতরে আসুন। সিরাত মা, একটু ওনা এক গ্লাস ঠান্ডা পানি এনে দেও। লোকটি ভিতরে এসে নাদিয়া বেগমের সামনে দাঁড়াল। সিরাত উপরে নিচে মাথা নাড়িয়ে ঠান্ডা পানি নিয়ে আসল। পানির গ্লাস লোকটির হাতে দিতেই তিনি দ্রুত পানি পান করলে। দেখেই বোঝা যাচ্ছে অনেক তৃষ্ণার্ত তিনি। পানি পান করে বললেন, এত সময় পর শান্তি পেলাম। তাহলে মা আমি বাড়ি গেলাম। দুপুরের খাবারের সময় পেরিয়ে যাচ্ছে। লোকটি তাদের গাড়ির ড্রাইভার। নাদিয়া বেগম বাধা দিয়ে বললেন, আজকে এখানে খেয়ে যান চাচা। লোকটি অসম্মতি জানিয়ে বলল, না মা, আগে একটা সিগারেট খাওয়া লাগবে, তারপর বাসায় যেয়ে শান্তিমতো খাব। নাদিয়া বেগম বিরক্তি নিয়ে বললেন, বয়স তো অনেক হলো চাচা, এখনো কি সিগারেট খান? সিগারেট মানুষের অনেক ক্ষতি করে। লোকটি হাসি মুখে বললেন, সবাই তো তাই বলে মা, কিন্তু সিগারেট ছাড়তে পারি না। সিগারেট ছাড়া যায় না। সিরাত বলে উঠল, সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া যায়, শুধু মনোবল লাগে। আমরা যদি ছাড়াতে পারবো না, তাহলে কখনো সেই জিনিসটা ছাড়া সম্ভব না। আর আমরা যদি জানি সিগারেট খেলে কি কি ক্ষতি হয়, তাহলে খুব সহজে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া যায়। রহিম চাচা হাসি মুখে বললেন, সিগারেট কোনো ক্ষতি করে না মা। আমার তো তেমন কোনো ক্ষতি হয়নি। সিরাত অমত পোষণ করে বলল, হয়েছে, আপনি বুঝতে পারছেন না। রাহিম চাচা অবাক হয়ে সিরাতের দিকে তাকিয়ে রইল। সে সিরাতের কথা বুঝতে পারল না। সে তো কোনো ক্ষতি দেখতে পারছে না। সিরাত বুঝতে পারল রহিম চাচা তার কথা কিছু বুঝতে পারেনি। তাই সিরাত বলল, আমাদের নিঃশ্বাসের সাথে অক্সিজেন ফুসফুসে যায়।
ফুসফুসে রয়েছে কোটি কোটি বায়ুথলি। এই বায়ুথলি দিয়ে ফুসফুস থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে। ধূমপান ফুসফুসে বায়ুথলিকে ধ্বংস করে। একবার বায়ুথলি ধ্বংস হলে নতুন করে তৈরি হয় না। কোটি কোটি বায়ুথলি থাকায় আমরা সহজে বুঝতে পারি না, কিন্তু নীরবে ফুসফুসের ক্ষতি হতে থাকে। এর থেকে শুরু হয় শ্বাসকষ্টের রোগ। এই শ্বাসকষ্টের রোগ শুরু হলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় নেই। ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সারও হতে পারে। শুধু ফুসফুসে না, আরও অনেক জায়গায় হতে পারে শুধু ধূমপানের কারণে। ধূমপানের কারণে হার্ট অ্যাটাকও হতে পারে। প্রতি 2 জন ধূমপান খাওয়া ব্যক্তির মধ্যে একজন মৃত্যু বরণ করে ধূমপানের কারণে। একজন সিগারেট খাওয়া মানুষ সাধারণ মানুষের থেকে 8 থেকে 9 বছর কম বাঁচে। শেষ সিগারেট খাওয়ার 20 মিনিটের মধ্যে হার্টবিট আর ব্লাড প্রেশার স্বাভাবিক হতে শুরু করে। 8 ঘন্টার মধ্যে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক হতে শুরু করে। 48 ঘন্টার মধ্যে শরীর থেকে সব কার্বন মনোক্সাইড দূর হয়ে যায়, নাকের ঘ্রাণ আর মুখের স্বাদ ফিরে আসে। 72 ঘন্টার মধ্যে শ্বাসতন্ত্র প্রসারিত হওয়া শুরু করে, যার ফলে শ্বাস নেওয়া সহজ হয়ে যায়। 1 বছর পর হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই নেমে আসে। শুধুমাত্র মনোবল আর ক্ষতিকারক দিকগুলো মাথায় রাখলে খুব সহজে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া যায়। একশ্বাসে কথাগুলো বলে থামল সিরাত। রহিম চাচা সব বুঝতে না পারলেও অনেকটাই বুঝছে। তিনি হাসিমুখে বললেন, এখন থেকে তোমার কথা মাথায় রাখব মা। এগুলো মনে থাকলে আমার আর সিগারেট খেতে মন চাইবে না। জেনে শুনে নিজের ক্ষতিকরা বোকামি। তখনই কেউ বলে উঠল, বাহ, তুমি তো দেখি অনেক কিছু জানো। সিরাত দরজার দিকে তাকালো। দরজার সামনে আহনাফ আর একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আহনাফ মুগ্ধনয়নে সিরাতের দিকে তাকিয়ে রয়েছে। এত সময় মনোযোগ দিয়ে সিরাতের কথাগুলো শুনেছে সে। মেয়েটি এসে সিরাতকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন কাণ্ডে সিরাত থমকে গেল। মেয়েটি সিরাতকে ছাড়তেই নাদিয়া বেগম হাসিমুখে মেয়েটিকে জড়িয়ে ধরল। সিরাত অবাকপানে সেদিকে তাকিয়ে রয়েছে। কে মেয়েটি? কেমন আছিস ফারিহা? মেয়েটি নাদিয়া বেগমকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এই তো ভালো মামনি। ফারিহা সিরাতের দিকে ইশারা করে বলল, এই কি আহনাফের বউ? নাদিয়া বেগম হাসিমুখে মাথা নাড়লেন। ফারিয়া উৎফুল্ল কণ্ঠে বলল, আমি আগেই বুঝেছিলাম তুমি সিরাত। সিরাত সৌজন্যমূলক হাসি দিল। নাদিয়া বেগম সিরাতকে ফারিয়ার দিকে ইশারা করে বলল, এই হলো তোমার ননদ, কোকেয়ার মেয়ে, আহনাফের ফুফাতো বোন। সিরাত ফারিহার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে মাথা নাড়াল। আহনাফ এখনো এক জায়গায় ঠাই দাঁড়িয়ে রয়েছে। নাদিয়া বেগম সবাইকে তাড়া দিয়ে বললেন, সবাই খেতে আসো। বলেই তিনি রান্নাঘরে চলে গেলেন। সিরাতও নাদিয়া বেগমের সাথে চলে গেল। ফারিয়া আহনাফের দিকে তাকিয়ে বলল, কিরে, ওখানেই দাঁড়িয়ে থাকবি? আহনাফ আপনমনে কিছু একটা ভাবতেছিল। ফারিয়ার কথায় আহনাফের ভাবনায় ছেদ ঘটল। আমি ফ্রেশ হয়ে আসছি বলেই আহনাফ উপরে চলে গেল। ফারিয়া আহনাফের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক ফালি নিঃশ্বাস ফেলে চলে গেল। খাবার টেবিলে নাদিয়া বেগম খাবার গুছিয়ে রাখছে। নাদিয়া বেগমের সাথে সাথে সিরাতও হাতে হাতে কাজ করছে। ফারিয়া ফ্রেশ হয়ে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, মামুনি, মা কোথায়? মাকে যে দেখছি না। তোর মা তার এক বান্ধবীর বাসায় গিয়েছে, চলে আসবে বিকেলের মধ্যে। নাদিয়া বেগম, আমি বরং আহনাফকে ডেকে নিয়ে আসি। বলেই চেয়ার ঠেলে উঠতে নিলে নাদিয়া বেগম বাধা দিয়ে বললেন, তুই বসো।
সিরাত গিয়ে ডেকে নিয়ে আসুক। সিরাত আমতা আমতা করে বলল, আমি। থাক, আপুই যাক। নাদিয়া বেগম গম্ভীর নয়নে তাকিয়ে বললেন, তুমিই যাবে? যাও, তাড়াতাড়ি আহনাফকে ডেকে নিয়ে আসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। সিরাত অনিচ্ছা সত্ত্বেও আহনাফকে ডাকতে চলে গেল। আহনাফ সবে গোসল করে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। পরনে গেঞ্জি আর ট্রাউজার। সিরাত দরজার সামনে দাঁড়িয়ে হাত কোচলাচ্ছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। সিরাত এইটুকু বুঝছে তার উপস্থিতি আহনাফের পছন্দ না। আয়নায় সিরাতের বিম্ব দেখে আহনাফ ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা? সিরাত চমকে উঠল। মুহূর্তেই নিজকে সামলে আমতা আমতা করে বলল, আসলে আসলে। আহনাফ বিরক্ত চোখে পিছন ফিরে সিরাতের দিকে তাকিয়ে বলল, আসলে নকলে কি? সিরাত নিজেকে ধাতস্থ করে নির্বিকার কণ্ঠে বলল, আপনাকে খেতে ডাকছে। আহনাফ কিছু বলল না। পুনরায় চুল মুছতে শুরু করল। সিরাত আহনাফের দিকে রয়েছে। আহনাফ এমন ভান করছে যেন এখানে কেউ নেই। সিরাত দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। আহনাফ তো উত্তরে কিছু বলল না। সে এখন কি করবে? চলে যাব। সিরাতের ভাবনার মাঝেই আহনাফ টাওয়াল মেলে দিয়ে সিরাতকে পাশ কাটিয়ে চলে গেল। একবারও সিরাতের দিকে তাকায়নি। মনে হলো এখানে সিরাত অদৃশ্য। সিরাতের ব্যাপারটা খারাপ লাগল। একটা দীর্ঘশ্বাস ফেলে চলে আসল। খাবার টেবিলে কেউ তেমন কোনো কথা বলেনি। মাঝে মাঝে ফারিহা আহনাফের সাথে কথা বলছে। আহনাফ শুধু তার হু হ্যাঁ জবাব দিয়েছে। সিরাত নীরবে খাওয়া শেষ করছে। একে একে সবাই যে যার রুমে চলে গেল। সিরাত পড়ল আরেক বিপাকে। এখন সে কি করবে? রুমে তো উনি আছেন। আমি গেলে তো বিরক্ত হবেন। ভেবেই সিরাত আর উপরে গেল না। সোফায় গিয়ে বসে পড়ল। সোফায় হেলান চোখ বন্ধ করে বসে রইল। কিছুক্ষণ পর কারো গলার খিকরির শব্দে সিরাত চোখ মেলে তাকাল। চোখ খুলে আহনাফকে দেখে সোজা হয়ে বসল। আহনাফ নির্বিকার কণ্ঠে বলল, তুমি আমার সাথে এক জায়গায় যাবে। তাড়াতাড়ি আসো। সিরাত অবাক হয়ে বসে রইল। কথাটা তার বোধগম্য হল না ঠিক। কোথায় যাবে সে? সিরাতের কোনো হেলদোল না দেখে আহনাফ বলল, কি হল? সিরাত উঠে দাঁড়াল। আহনাফকে দেখেই বোঝা যাচ্ছে বাহিরে কোথাও যাবে। সেরকমই রেডি হওয়া। সিরাত আহনাফের পিছন পিছন চলে গেল। আহনাফ গাড়িতে ড্রাইভিং সিটে বসে বলল, তাড়াতাড়ি উঠো। সিরাত আহনাফের পাশের সিটেই বসল। আহনাফ সিরাতের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, সিট বেল্ট লাগাও। সিরাত মাথা নাড়াল। সিরাত সিট বেল্ট লাগিয়ে চুপচাপ বসে রইল। আহনাফ কাউকে কল দিয়ে আমরা তাড়াতাড়ি আসতেছি বলে রেখে দিল। একবার সিরাতের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। সিরাত একবার জিজ্ঞেস করছে আহনাফকে তারা কোথায় যাচ্ছে, কিন্তু আহনাফ কিছু বলেনি। সিরাত জানালার কাচ ভেদ করে বাহিরে তাকিয়ে ভাবছে আহনাফ তাকে কোথায় নিয়ে যাচ্ছে। তাকে কি তার চাচার বাসায় রেখে দিয়ে আসবে আহনাফ? আকাশকুসুম চিন্তা করতে করতে সময় পার করল সিরাত। গাড়ি থামল প্রায় 1 ঘন্টা পর। এর মধ্যে অনেক সময় জ্যামে পড়েছিল তারা। সিরাত গাড়ি থেকে নেমে বুঝল তারা একটা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। আহনাফ হসপিটালের ভিতর প্রবেশ করল। সিরাতও আহনাফের পিছন পিছন গেল। আহনাফ 3 তলার করিডোরের শেষ প্রান্তে এক কেবিনে প্রবেশ করল। সিরাত বুঝতে পারছে না তারা এখানে কেন এসেছে। কারো কি কিছু হয়েছে?
সিরাত কেবিনে ঢুকতেই অবাক হয়ে গেল। বেডে তার চাচা শুয়ে রয়েছে। সিরাত দ্রুত বেডের কাছে এগিয়ে গেল। পাশেই তার চাচি আঞ্জুমান বেগম বসে রয়েছেন। আহনাফ একপাশে দাঁড়িয়ে রয়েছে। সিরাত ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে চাচার? হঠাৎ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তারপর লোকজন ধরাধরি করে এখানে নিয়ে এসেছে। আমি আসার সময় আহনাফ বাবাকে ফোন দিয়ে বলেছিলাম। আহনাফ বাবাও তো ডাক্তার, তাই আমি আসতেই ডাক্তার বলল রক্তচাপ অনেক কমে গিয়েছে, যার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে। এখন ঘুমাচ্ছে। সিরাত চিন্তিত হয়ে পড়ল। আজকে তার চাচার এই অবস্থার জন্য সিরাত নিজেকে দায়ী করছে। তাকে নিয়ে চিন্তা করতে করতেই তার চাচার এই অবস্থা। সন্ধ্যা 6টা। সিরাত তার চাচার পাশে বসে রয়েছে। আহনাফ কেবিনের বাহিরে দাঁড়িয়ে ডাক্তারের সাথে কথা বলছে। উনি তাহলে ডাক্তার, হার্ট সার্জন? তখন চাচির কথায় খেয়াল না করলেও পারে জানতে পেরেছে সে। এমন সময় আহনাফ কেবিনে ঢুকে বলল, আমি ডাক্তারের সাথে কথা বলছি। কালকে সকালেই আপনাকে ছেড়ে দিবে। আমাকে এখন যেতে হবে চাচা। সিরাতের চাচা আজমল সাহবের কাছ থেকে বিদায় নিয়ে আহনাফ সিরাতের পাশে দাঁড়িয়ে বলল, চলো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমাকে দ্রুত যেতে হবে। একটা ওটি রয়েছে। সিরাত অনুনয় করে বলল, আমি এখনই থাকি আজকে। আহনাফ কিছু বলার আগেই সিরাতের চাচা বাধা দিয়ে বললেন, তোর চাচি আছে তো, চিন্তা করিস না, তুই বরং জামাই বাবাজির সাথে চলে যা। সিরাত অনিচ্ছা সত্ত্বেও আহনাফের সাথে চলে আসল। সিরাত বাহিরের দিকে তাকিয়ে রয়েছে। আহনাফ আপন মনে গাড়ি চালাচ্ছে। হঠাৎ গাড়ি থামায় সিরাত নড়েচড়ে বসল। এটা তো বাড়ির সামনে না, তাহলে উনি এখানে কেন থামিয়েছেন? সিরাতের ভাবনার মাঝেই আহনাফ বলল, নামো। সিরাত হকচকিয়ে উঠল। মাঝ রাস্তায় কেন নামবে? চারপাশে সাই সাই করে দ্রুত গতি গাড়ি চলছে। আহনাফ পুনরায় বলল, দ্রুত নামো। সিরাত নামতেই আহনাফ বলল, আমি তোমাকে নিয়ে যেতে পারব না, একাই বাড়িতে চলে যাও। সিরাতকে কিছু বলার সুযোগ না দিয়েই আহনাফ চলে গেল। সিরাত রোডের পাশে দাঁড়িয়ে রইল। কিছু সময় দাঁড়িয়ে থেকে দীর্ঘনিশ্বাস ফেলে হাঁটা শুরু করল। তার কাছে 1 টাকাও নেই। আনমনে ব্যস্ত রাস্তায় হাঁটছে সিরাত। আনমনে জীবনের সমীকরণ মিলাচ্ছে। জীবন বড়ই অদ্ভুত। শত কষ্ট থাকা সত্ত্বেও হাসি মুখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে হয়। হঠাৎ চোখে অনেক আলো পড়তে সামনে তাকাতেই থমকে গেল। তার দিকে একটা গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসছে। এমনি হয় তার জীবন শেষ ভাবতেই সিরাত চোখ বন্ধ করে নিল আর মূঢ় হতেই হঠাৎ হেঁচকা টানে কেউ সরিয়ে নিল সিরাতকে। গাড়িটা সিরাতের পাশ থেকে চলে গেল দ্রুত গতিতে। সিরাতের অনেক কাছ থেকেই অতিক্রম করেছে গাড়িটি। আর একটু হলেই সিরাতকে আঘাত করত। একটুর জন্য বেঁচে গেল। জোরে টান দেওয়ায় তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই এক শক্ত পুরুষালী বলস্থি হাত তার বাহু ধরে ভারসাম্য বজায় রাখল। সিরাত চোখ মেলে তাকতেই দ্রুতগতিতে ছিটকে সরে আসল। লোকটি আশ্বস্ত করতে নরম কণ্ঠে বলল, রিল্যাক্স, ভয় নেই, আমি শুধু আপনাকে বাঁচানোর জন্য ধরেছিলাম। আপনি ঠিক আছেন তো? সিরাত উপরে নিচে মাথা নাড়াল। চোখ মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট। হঠাৎ আচমকা এমন কাণ্ডে ভয় পেয়েছে খানিকটা। ভেবেছিল আজকেই তার শেষ দিন। গাড়িটা যে স্পিডে আসতেছিল তাতে তার বাঁচার সম্ভাবনা ছিল না বলেই চলে।
ভাগ্যক্রমে লোকটি তাকে বাঁচিয়ে নিল। সিরাত কৃতজ্ঞতা কণ্ঠে বলল, ধন্যবাদ। ইট শ ওকে। আমার নাম সাদাদ। আপনি? সিরাত ভ্রুকুচকে তাকিয়ে রইল। পরে কিছু একটা মনে করে বলল, সিরাত। সাদাত হাস্যজল মুখে বলল, নাইস নেম। তা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু নিয়ে চিন্তিত। আনমনে যেভাবে হাঁটতেছিলেন তাই বললাম আর কি। সিরাত কথা এড়িয়ে বলল, আমি আসি তাহলে। সিরাতে এক পা বাড়াতেই সাদাত বাধা দিয়ে বলল, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। সিরাত সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, প্রয়োজন নেই, আমি একাই যেতেই পারব। সাদাদা আপত্তি জানিয়ে বলল, আপনি যেমন আনমনে হাঁটতেছিলেন পুনরায়ও আবার আনমনে হয়ে গেলে কোনো বিপত্তি হতে পারে। আর বড় কথা হলো সামনের রাস্তা নির্জন, তাই আপনার একা একা যাওয়াটা ঠিক হবে না। সিরাত পুনরায় বাধা দিতে নিলেই সাদাত হাত উঁচু করে সিরাতকে থামিয়ে বলল, আমি আপনার কোনো কথা শুনছি না। আমি আপনাকে একা যেতে দিতে পারব না। তাইলে বিবেকবোধ তাড়া করবে সারাক্ষণ। সিরাত আপত্তি থাকা সত্ত্বেও আর বাধা দিল না, রাজি হয়ে গেল। আসলেই একা একা যাওয়াটা ঠিক হবে না, আর লোকটাকে দেখে ভালো মানুষই মনে হচ্ছে। অনন্ত বিবেকহীন না। কথাটা সিরাত আহনাফকে উদ্দেশ্য করে ভাবল। সিরাতের ভাবনার মাঝেই সাদাত তার গাড়ি নিয়ে হাজির হল। সাদাত গাড়িতে উঠতে বললে সিরাত অস্বস্তি নিয়ে গাড়িতে উঠল। আহনাফের যে ওটি করার কথা ছিল তা রোগীর কিছু সমস্যার কারণে করা হয়নি। কালকে অপারেশন হবে, তাই আহনাফ বাসায় চলে আসল। বাসায় এসে সোফায় গা হেলিয়ে বসতেই নাদিয়া বেগম হতদণ্ড করে এসে বলল, তুই একা যে? সিরাত মা কই? আহনাফ সোফায় মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে বসেছিল। নাদিয়া বেগমের এমন কথা শুনে ধপ করে চোখ মেলে তাকাল। মাথা সোজা করে বলল, কই মানে? বাসায় আসেনি। নাদিয়া বেগম অবাক হয়ে বললেন, তোদের তো একসাথে আসার কথা, তাহলে ও আগে আসবে কিভাবে? আহনাফ উঠে দাঁড়াল। কিছু না বলে দ্রুত বেরিয়ে গেল। নাদিয়া বেগম চিন্তিত হয়ে সোফায় বসে রইল। আহনাফ গাড়ি নিয়ে যেখানে সিরাতকে রেখে এসেছিল সেখানে বেরিয়ে গেল। ধীর গতিতে গাড়ি চলছে। সিরাত বাহিরের দিকে তাকিয়ে রয়েছে। সাদাত টুকটাক কথা বলছে। সিরাত শুধু কথায় সায় মিলাচ্ছে, নিজে কিছু বলেনি। হঠাৎ সিরাত গাড়ি থামাতে বলতেই সাদাত গাড়ি থামিয়ে বলল, কি হল? এখানে থামতে বললেন কেন? সিরাত গাড়ি থেকে নামার জন্য উদ্ধত হয়ে বলল, বাড়ির সামনে এসে গেছি। সাদাতকে কিছু বলার সুযোগ না দিয়েই সিরাত গাড়ি থেকে নেমে পড়ল। সিরাত গাড়ির বাহিরে দাঁড়িয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ধন্যবাদ। সাদাত মুচকি হসে বলল, শুধু ধন্যবাদে হবে না, পরের বার দেখা হলে এক কাপ কফি খাওয়ালেই হবে। সিরাত মাথা নাড়িয়ে চলে আসল। সাদাত বাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে আসল। সিরাত বাড়ির ভিতর প্রবেশ করতেই নাদিয়া বেগম সোফা থেকে উঠে সিরাতের কাছে এগিয়ে গেল। চিন্তিত কণ্ঠে বলল, কোথায় ছিলি এত সময়? আমি তো কিছুই বুঝতেছি না। তোদের তো একসাথে আসার কথা ছিল। আহনাফ আগে আসলো আবার বেরিয়ে গেল, তুই এখন একা আসলি। সিরাত আশ্বস্ত করে বলল, আসলে ওনার জরুরি কাজ ছিল তাই উনি আগে এসেছিলেন, আর আমি হসপিটালে ছিলাম। আমি ওনাকে বলেছিলাম চলে যেতে, আমি একা যেতে পারব। সিরাত নাদিয়া বেগমের সাথে মিথ্যা কথা বলল। যদি সত্যি কথা বলতো তাহলে নাদিয়া বেগম অনেক কষ্ট পেত। এমনিতেই সকালে আহনাফের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছেন তিনি, তাই সিরাত মিথ্যা বলল।
নাদিয়া বেগম সিরাতের চাচার ব্যাপারে জিজ্ঞেস করল। সিরাত নাদিয়া বেগমের সাথে কিছু সময় কথা বলে উপরে চলে আসল। সিরাত রুমে এসে সোজা গোসলে চলে গেছিল। অনেক সময় নিয়ে গোসল করে বেরিয়ে আহনাফকে বেডে বসে থাকতে দেখে খানিকটা চমকে উঠল। আহনাফকে অন্যরকম দেখাচ্ছে। সিরাত সেদিকে বেশি খেয়াল না দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। আচমকা আহনাফ উঠে এসে সিরাতের বাহু শক্ত করে ধরে দেয়ালে ঠেকিয়ে বলল, আমি তোমাকে নামিয়ে দিছিলাম কত সময় আগে। বাড়ি আসতে এত দেরি হলো কেন? আহনাফ এমনভাবে ধরেছে যে সিরাত প্রচুর ব্যথা পাচ্ছে। তার উপর আহনাফের এমন কথা শুনে সিরাতের অনেক রাগ লাগল, কিন্তু চুপ করে থেকে নিজের রাগকে সংযত করতে লাগল। আহনাফ সিরাতকে চুপ থাকতে দেখে পুনরায় অগ্নি চোখে বলল, কি হল? কথা বলছ না কেন? এত সময় রাতে একা রাস্তায় থাকার মানে কি? তোমাকে আমি যেখানে নামিয়ে দিয়েছিলাম তোমার আরও আগে বাসায় আসার কথা ছিল। এত রাতে রাস্তায় থাকার মানে কি? যদি কিছু হয়ে যেত। এবার আর সিরাত চুপ থাকতে পারল না। ক্ষোভে বলল, একা একটা মেয়েকে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় আপনার এটা মাথায় রাখা উচিত ছিল। কিছু হতে পারত, কোনো বিপদ হতে পারত। নামিয়ে দেওয়ার সময় যখন আপনার বিবেকে বাঁধেনি তাহলে এখনও আমি দেরি করছি তাতে আমার কিছু হতে পারত এই ভেবে আপনার সময় নষ্ট করার দরকার নেই। আহনাফের মুখশ্রীতে এত সময় ফুটে থাকা রাগ নিমেষে মিহিয়ে গেল। হাতের বাধা নাগলা হতেই সিরাত আহনাফকে ধাক্কা দিয়ে সরে আসল। মাথার টাওয়াল খুলে চেয়ারে মেলে দিয়ে রুম থেকে বেরিয়ে আসল। আহনাফ আনমনে কিছু একটা ভাবতে থাকল। রাত 12টা বাজে। সিরাত এত সময় রুমে আসেনি। খাবার টেবিলে আহনাফের দিকে একবারও তাকায়নি। আহনাফের সামনেই পড়তে ইচ্ছা করছে না তার। অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে রুমে ঢুকল। রুমে চোখ বুলিয়ে দেখল আহনাফ কোথাও নেই। বারান্দার কাছে যেতেই বুঝতে পারল আহনাফ বারান্দায় দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। সিরাত দ্রুত বেড থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল। গায়ে একটা কাঁথাও মুড়িয়ে নিল। খানিক সময় পর আহনাফ রুমে আসল। সোফার সামনে এসে দাঁড়িয়ে নির্বিকার চোখে সিরাতের দিকে তাকিয়ে থাকল। তার সিরাতের সাথে কিছু কথা ছিল। অনেক সময় অপেক্ষা করেছিল সিরাতের জন্য কিন্তু সিরাত এত সময় রুমে আসেনি। একটা কল আসায় বারান্দায় গিয়েছিল, এখন রুমে এসে দেখে সিরাত ঘুমিয়ে গিয়েছে। কাঁথা গায়ে মুড়িয়ে থাকার ব্যাপারটা খেয়াল হতেই আহনাফ বিরক্ত নিয়ে বলল, আসলেই বিরক্তিকর। এই গরমে কাঁথা মুড়িয়ে শুয়ে আছে। কথা আহনাফ জোরে বলায় সিরাতও শুনতে পেল। সে ঘুমায়নি, চোখ বন্ধ করে রয়েছে। মনে মনে বলল, আর আপনি তো আসলে মিহ্যাকটাস, যার ব্যবহার কাটার মতো। আহনাফ রুমে লাইট বন্ধ করে বেডে শুয়ে পড়ল। জানালা দিয়ে রুমে মৃদু আলো এসে পড়ছে। আকাশে জ্বলছে অসংখ্য তারার সাথে চাঁদের আলোয় আলোকিত বাহিরে পরিবেশ, যার খানিকটা ছোঁয়া ভিতরের পরিবেশেও ও পাচ্ছে। রুম জুড়ে চাঁদের আলোয় আলোকিত ভিতরের পরিবেশ। সকাল হয়েছে অনেক আগেই সিরাত আড়মোড়া ভেঙে বসে রইল। মাত্রই ঘুম থেকে উঠেছে। ঘুম ঘুম চোখে সামনে তাকাতেই আহনাফকে দেখে চমকে উঠল। দ্রুত চোখ কচলে আবার সামনে তাকাল। আহনাফ তার সামনে দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা ব্যাগ যা সিরাতের দিকে এগিয়ে ধরে রেখেছে। আহনাফ ইশারায় সিরাতকে ব্যাগটা নিতে বলল। সিরাত বিস্ময় নিয়ে ব্যাগটা হাতে নিল। ব্যাগ খুলে দেখল ভিতরে একটা বক্স রয়েছে। বক্স হতে নিতেই পুনরায় বিস্ময় চোখে আহনাফের দিকে তাকাল। চলবে।